সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে এটা পূরণ হতে একটু সময় লাগে, যার পর আস্থা রেখেছিলাম। আস্থার প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়ে কথা উঠতে পারে। এইটা এখানেই ফুল স্টপ টানা ঠিক হবে না। তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। আপনার ওয়ানে পারফরমেন্সটা দেখলেন আমাদের, বিশেষ করে এইখানে যে লাস্ট গেমটা খেললো সেটা তো দেখে আপনার কি মনে হলো যে আমাদের বাংলাদেশের ব্যাটারদের অবস্থানটা আসলে কোন জায়গায়? আরেকটা জিনিস হচ্ছে যে একটাই করি আগে এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল। ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দুই দলের জন্যই, এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিছিয়ে ছিল। আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি, সে কারণেই এমন একটা রান সংগৃহীত হয়েছে। বাট তারপরেও আবার আমি এই কথাটা বলতে পারি যে একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা 300-র উপর ছাড়িয়ে যেতে পারে। সেই জায়গায় শেষ 10 ওভারে নেহাত মন্দ বল করেনি। তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি, যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল, স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস, তো সেই একটা জায়গায় আমাদেরকে ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে। এটাই কি বাংলাদেশের সক্ষমতা আসলে? এইটা এখানেই ফুল স্টপ টানা ঠিক হবে না। তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি, এখানে যেমন তাদের দুইজন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, এবং খেলাটা সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালাঙ্কা একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত টেনে নিয়ে গেছে। ঠিক একইভাবে কুশল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনই, এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন। সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি, এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহূর্তে অভিজ্ঞ, কারণ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছে, সাকিব, তামিম, দেন মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনজনকে তো আমরা, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে। আপনার বিষয়টা প্রসেস মেনটেন করে সিলেকশনটা করেন, পরের সিরিজে যখন লিটন দাসকে যদি আপনি নেন সেটা আসলে কি প্রসেস মেনটেন করবেন, নাকি লিটন দাসকে ফিরতে আসলে লিটন দাসের ইস্যুটা আসলে কিন্তু আমরা একটা ব্যাখ্যা ওই সিলেকশন মিটিংয়ে আমরা দিয়েছিলাম যে আপনি হয়তো বলতে পারেন যে আগে আপনি যেভাবে তিনি দলভুক্ত হননি, অল অফ আ সাডেন কেন হলেন, কারণ এখানে তিনি ইতিমধ্যে কিন্তু একটা সিরিজ, এটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ, আর লাস্ট সিরিজটা ছিল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা গ্লোবাল টুর্নামেন্টটা খেলেছিলাম, এক এক দিন আমাদের এক একটা দলের সঙ্গে খেলতে হবে। তো এর মধ্যে কিন্তু তার ফিরে আসার জন্য একটা সময় ছিল, প্রিপারেশনের জন্য একটা সময় ছিল। বিকজ আমি যে কথাটা বলছিলাম যে মুশফিক, রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিশাল একটা ঘাটতি হয়েছে। তো সেই জায়গাতে লিটন দাস অলরেডি 90 ম্যাচ খেলাটা প্লেয়ার ছিল, এক্সপেকটেশন ছিল, তিনি সেই প্রস্তুতি নিয়েছেন, এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং টি-20তে তিনি দলনায়ক থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কামব্যাকের ম্যাচ হতে পারে, এবং মিডল অর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম। তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম, আস্থা না রাখতে মানে প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে, যে ভরসা আমরা রাখতে পেরেছিলাম আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। ভাই, মানে আমি ওই মারুফের সাথে অ্যাড করতে চাই, যেহেতু বললেন যে অভিজ্ঞতার একটা ব্যাপার ছিল, অভিজ্ঞতা চিন্তা করে লিটনকে রাখা হয়েছিল। লিটন আবার টি-20 দলেরও ক্যাপ্টেন, কিন্তু আপনারা যখন আসলে এরকম অভিজ্ঞ একজন ব্যাটারকে এক ম্যাচ সুযোগ দিয়ে বসিয়ে দেন, তারপরে সেটা আসলে সে যখন টি-20 ফর্মেটে নামবে, এটা তো মেন্টালিও তাকে আসলে হিট করতে পারে, কিংবা মেন্টালি সে টি-20 ফর্মেটে আসলে কতটা ভালো করবে সেটা নিয়েও তো একটা প্রশ্ন ওঠে। দেখেন, একদিনের ক্রিকেটে কিন্তু লিটন দাস স্কোয়াডের একজন খেলোয়াড়। তো আমাদের সবসময় কিন্তু স্কোয়াডের সেরা কম্বিনেশনটাই সবসময় বিবেচনা করতে হবে, এবং সেই বিবেচনার আলোকেই কিন্তু তখন মানে যিনি অবভিয়াসলি ক্যাপ্টেন নন ওই ফর্মেটে, তো তিনি তো অবভিয়াস চয়েস না। সে কারণেই আমাদের ম্যাচ জেতার কারণে আমরা নিশ্চয়ই সেরা জিনিসটাকেই বেছে নেবো যখন আমাদের একটা কম্বিনেশন ক্লিক না করে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের তৈরি ক্রিকেটারের সংখ্যা
এই মুহূর্তে যদি বলেন আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে। আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে, সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে এবং আপনি নাম করলেও বলবে দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো 30 জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে এবং পাইপলাইনের প্রসেসে আমাদের এইচপি এবং এই টিমের জন্য খেলে আরও কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে। বাট রাইট ওয়ে আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি সবাই জানি যে আমাদের হাতে প্লেয়ারের সংখ্যা মোট কত আছে যারা নাকি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে এই মুহূর্তে। হয়তো আপনি একই উত্তর দেবেন, মানে প্রশ্নটা একই আছে। টেস্ট, ওয়ানডে, টি20 বাংলাদেশ দল দেখে মনে হয় না যে ডিফারেন্ট ফর্মেটে, মনে হয় যে সেম ওল্ড ফেসেস প্রায় সব ফর্মেট খেলছে। এটা আইডিয়াল সিচুয়েশন কি না একটা ক্রিকেটিং হিসেবে? এখন যে খেলার পরিমাণ বেড়েছে আমি বলবো সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না। একটা হয়তো 3-4 বছর আগেও এত ঘন ঘন খেলতে হতো না যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে। ইউই সিরিজ থেকে খেলে এসে, পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আসলো শ্রীলঙ্কাতে, এখানে 3টা ফর্মেটে খেলবে, আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা। সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন বেড়ে যাবে তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার। কারণ ইনজুরিজের সংখ্যা যদি আপনি দেখেন, ইনজুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে। সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বা ডেফিনেটলি ভালো। তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে 8-9 জন মোরলেস কমন থাকেই হোয়াইট বল ক্রিকেটে দেখা যাচ্ছে।